নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং সবার জানা একটা টপিক, যে বাংলাদেশের অপদার্থ প্রধানমন্ত্রী আমি বলবো তারেক রহমান ভারত যাবেন কি যাবেন না। কয়েকদিন আগেও খবর ছিল যে তার সফর প্রায় চূড়ান্ত, তারিখ নিয়ে আলোচনা চলতেছে। তারপরে হঠাৎ সুর বদলে গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারেক রহমানের ভারত সফরের জন্য আগে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। কেন? শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলাদেশ যাদের পলাতক আসামি অপরাধী হিসাবে চাইছে তাদের ফেরত দিতে হবে। ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের হস্তান্তর করতে হবে। তারপর তৈরি হবে অনুকূল পরিবেশ, কোট আনকোট। এখন প্রশ্ন হলো, এটা কি একটা সত্যিকারের শক্তিশালী ডিপ্লোমেসি, নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক চাপ? আমার রিডিং একটু অন্যরকম। আমি মনে করি তারেক রহমানের ভারতে যাওয়া উচিত, বরং এই মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে এর জন্য ইন্ডিয়া যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে আমার মনে হচ্ছে যে তারেক রহমান এবং বিএনপির সবচাইতে বড় সমস্যা ভারত নয়, তাদের সবচাইতে বড় সমস্যা নিজেদের রাজনৈতিক দুর্বলতা। এনসিপির একটা চাপ আছে। আপনারা দেখেছেন যে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম, বুশকা ইসলাম, সে বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রীও না, একজন সাংসদ, তার সংসদের নেতাকে, প্রধানমন্ত্রীকে বলে তারেক রহমান ভারতে যেতে পারবে না। ভাবতে পারেন, একটা ডিকটেশন, একটা নির্দেশনা দিয়ে দিয়েছে। মানে মানুষের মধ্যে সভ্যতা, ভব্যতা, কার্টেসি বলতে তো কিছু একটা আছে, রেসপেক্ট বলতে কিছু আছে। তারেক রহমান সেই ব্যক্তিটা যতই অপদার্থ হোক, মানে দে আর সিটিং ইন দি সেম পার্লামেন্ট, তাই না? এবং সে নাহিদ ইসলাম বিরোধী দলের চিফ হুইপ, তার মুখে তারেক রহমান শব্দ আসে, মাননীয় প্রধানমন্ত্রী বা জনাব তারেক রহমান, হোয়াটএভার। মানে আমি লেম্যান হিসাবে আই ক্যান সে এনিথিং আই ওয়ান্ট, বাট যখন আপনার একটা, সে তো একটা কলিগ, আপনি কলিগের প্রতি এরকম বাজে ভাষায় কথা বলতে পারেন? এনিওয়ে, তো এই এনসিপির একটা চাপ আছে। তারপরে জামাতের চাপ তো আছেই, হার্ডলাইন এবং এক্সট্রিমিস্ট যেই এলিমেন্টটা আছে বাংলাদেশে, তারা চাপ দিচ্ছে, স্ট্রিট পলিটিক্সের একটা চাপ। আর এই চাপের সামনে বিএনপি বারবার ডিফেন্সিভ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতার উপর তাদের কনফিডেন্স নাই, এবং এইটাই আজকের আলোচনার মূল বিষয়। প্রথমে একটা কনফিউশন পরিষ্কার করতে হয়, সেটা হলো তারেক রহমানের ইন্ডিয়া ভিজিট নিয়ে আসলে দুটি বিষয় আলোচনায় এসেছে। একটা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে সেপ্টেম্বরের ব্রিক্স সামিটে স্পেশাল গেস্ট হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও বাংলাদেশ ব্রিক্সের মেম্বার নয়। ভাবতে পারেন যে ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী স্পেশাল গেস্ট হিসাবে বাংলাদেশকে নিয়ে এসেছে, যেখানে আপনারা দেখেছেন যে প্রায় সবকটি G7 মিটিংয়ে আমেরিকা বা অন্যান্য দেশগুলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে থাকে, এবং প্রায় প্রতি বছরই তিনি সেই G7 সম্মেলনে, মানে শীর্ষ অর্থনীতির দেশগুলির সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন। এবং সেই ট্রেডিশন বজায় রেখে ব্রিক্সেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে একসময় যেটা ইমার্জিং টাইগার হিসাবে বিবেচিত ছিল তাদেরকে সেইখানে আমন্ত্রণ জানিয়েছে, যদিও তারা সেটার সদস্য না। তো এই যে এটা কিন্তু ভারতের পক্ষ থেকে একটা সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক জেস্চার আমি বলবো, যে বাংলাদেশ এই সুযোগ পাওয়া এবং এইখানে এই যে গড়িমসি করাটা এটা খুবই লজ্জাস্কর বিষয়। বাংলাদেশ ভারতকে ধন্যবাদ জানানো উচিত যে এরকম একটা গ্লোবাল একটা সামিটে বাংলাদেশ আমন্ত্রিত হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হলো, এর আগেই এই যে ব্রিক্স সম্মেলন ছাড়াও আগে থেকেই আগস্টে তারেক রহমানের সাথে একটা বাইল্যাটারাল ভিজিটের জন্য, ইন্ডিয়াতে ভিজিটের জন্য আলোচনা চলছিল। তো খবর এসেছিল যে 20 থেকে 25 আগস্টের মধ্যে সেই সফরটি হতে পারে। অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই পক্ষই রিলেশনশিপটা রিসেট করার একটা চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেই সফরের ওপর একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেন? আবার সেই নাম শেখ হাসিনা। বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তিনি এখন ভারতে আছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার হয়েছে এবং দণ্ডও দিয়েছে ক্যাঙ্গারু কোর্টে। ঢাকার বক্তব্য হলো দ্বিপাক্ষিক যেই এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। ইন্ডিয়া বলছে যে বিষয়টি লিগ্যাল প্রসেসের মধ্যে আছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট বের করেছে, সেইখানে তারা জানিয়েছে যে হাসিনার এক্সট্রাডিশনের ফাইনাল ডিসিশনটা হবে ভারতীয় কোর্টের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ হয়তো এটাকে একটা পলিটিক্যাল ইস্যু হিসাবে দেখতেছে, কিন্তু ইন্ডিয়া এটাকে লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাচ্ছে। আর এই দুইটা পজিশনের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। দর্শক, একটা দেশের সাথে আরেকটা দেশের এক্সট্রাডিশন ট্রিটি মানেই এটা না, মানে প্রত্যর্পণ চুক্তি আর কি, মানে এটা না যে অটোমেটিক এক্সট্রাডিশন হয়ে যাবে। বাংলাদেশ খুব সহজ করে বলতেছে যে ট্রিটি আছে, হাসিনাকে দিয়ে দাও। ইন্টারন্যাশনাল ল কিন্তু এইভাবে চলে না। ইন্ডিয়া বাংলাদেশ এই দুইটা দেশের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি অবশ্যই আছে, কিন্তু এই ট্রিটির ভেতরেও কিছু লিগ্যাল কন্ডিশন এবং কিছু এক্সেপশনস আছে। মানে কোন জিনিসটা এক্সট্রাডাইটেবল অফেন্স, এবং এইখানে রাজনৈতিক কোনো ক্যালকুলাস আছে কি না, তারপরে বাংলাদেশে ফেরত পাঠালে ওই ব্যক্তির কি হতে পারে, কোনো মৃত্যুদণ্ডের কোনো বিষয় আছে কি না, বা যেই জুডিশিয়াল প্রসেস ছিল কি সেটা কি নিরপেক্ষ ছিল কি না, বা এই মামলাগুলি যে হয়েছে তাকে যেই কারণে চাচ্ছে সেগুলি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, এই সমস্ত বিবেচনা করেই একটা দেশ আরেকটা দেশে এক্সট্রাডিশনের সিদ্ধান্ত নেয়। এবং এই ক্ষেত্রে শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এখনও তাকে কিন্তু বৈধভাবে সরানো হয়নি। সুতরাং বৈধতার প্রশ্নে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাকে সেই রকম নিরাপত্তা ভারত দিচ্ছে, যদিও তারা বাংলাদেশ সরকারকে মেনে নিয়েছে এবং সরকারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তো যাই হোক, এই যে বাংলাদেশের যেই দাবি হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, তারপর আমরা ইন্ডিয়া যাব, এরকম হইলে কিন্তু সেই সফরটা আর হবে না। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলেই যে আগামীকালকে বলল শেখ হাসিনা তাকে বিমানে তুলে দিয়ে বলবো যে আপনি ঢাকায় চলে যান, এইটাও কিন্তু বাস্তবসম্মত নয়। এইখানে ভারত একটা ডেমোক্রেসি, ভারতের কোর্ট আছে, ভারতের ল আছে, ভারতের লিগ্যাল প্রসেস, লিগ্যাল চ্যালেঞ্জ, এক্সট্রাডিশনের যেই প্রসিজিওর, এইগুলো মেনে নিয়েই বছরের পর বছর লেগে যায় এগুলি করতে। কিন্তু তারেক এটা এখন অজুহাত দেখাচ্ছে, কিন্তু তারেকের সমস্যাটা তো দিল্লি না, ঢাকা। তার সমস্যাটা ঢাকা। আমি মনে করি তারেক রহমানের ডিলেমা
এই পলিটিক্যাল, এটা ডিপ্লোম্যাটিক মোটেও না। কারণ আপনি এক দেশ আর এক দেশের সাথে বিদ্যমান অনেক সমস্যা রেখে তারপরেও আপনি ডিপ্লোমেসি পরিচালনা করতে পারেন। আমেরিকা রাশিয়ার বিভেদের অন্ত নাই, কিন্তু তারপরও অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় তারা আবার ফ্রেন্ডস। এরকমই মানে একটা সুস্থ ডিপ্লোমেসি তাদের, কারণ এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির অনেক পার্থক্য, একটা দেশের সাথে আরেক দেশের পার্থক্য। তাই বলে কি আপনি কাজ করবেন না? কাজ তো করতে হবে, তাই না? তো এই পলিটিক্যাল কারণে বিএনপি সেটা পারতেছে না। বিএনপি নিশ্চিত ভারতের সাথে একটা সুন্দর রিলেশনশিপ চায়, ভারতও চায় বাংলাদেশের সাথে একটা সুন্দর রিলেশনশিপ করতে, এবং এটা বাংলাদেশের বা বিএনপিও জানে যে ইন্ডিয়ার সাথে একটা পার্মানেন্টলি শত্রুতাপূর্ণ রিলেশনশিপ রেখে দেশ চালানো সম্ভব না। কিন্তু ইন্ডিয়া গেলে দেশে কি হবে সেই ক্যালকুলাসটা এখন মারাত্মক। এনসিপি কি বলবে, জামাত কি বলবে, জঙ্গিরা কি বলবে, সোশ্যাল মিডিয়াতে কি ধরনের ন্যারেটিভ হবে, যে এই যে হাসিনা দিল্লিতে বসে আছে আর তারেক জিয়া মোদির কাছে গিয়ে হাত মেলাচ্ছে, মোদির কাছে নম করতেছে। তো এইটাই কিন্তু এই ডোমেস্টিক পলিটিক্সে বিশাল বড় উইপন হয়ে যেতে পারে বিএনপির। কারণ বিএনপি এই মুহূর্তে একটা দুর্বল সরকার, তারা এই প্রেসারের সামনে দাঁড়ানোর মতো যে পলিটিক্যাল ব্যাকবোন, যেটা মেরুদণ্ড বলে আর কি, বিএনপি কিন্তু সেটা এখনো দেখাতে পারেনি। তো বিএনপি ক্ষমতায় আছে, কিন্তু কতটা শক্তিশালী তারা, আমার সাথে আপনারা হয়তো কেউ কেউ ডিসএগ্রি করতে পারেন, কিন্তু আমি যেটা বলতেছি যে এই বিএনপি সরকার মোটেও একটা স্ট্রং সরকার না। আমি এটাকে একটা ফ্রেজাইল, একটা দুর্বল সরকার হিসাবে দেখি। ইলেকশন জেতা এক জিনিস, গভর্নমেন্ট মানে ফর্ম করা এক জিনিস, কিন্তু পলিটিক্যাল অথরিটি এস্টাবলিশ করা আরেক জিনিস। গভর্নমেন্টের হাতে পুলিশ থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারে, মিনিস্ট্রি থাকতে পারে, পার্লামেন্টারি মেজরিটি থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল অথরিটি যদি আপনার না থাকে তাহলে আপনার সেই এত কিছু থাকার কোনো ভ্যালু নাই। তবে আজকে এই বাংলাদেশে আমি বিএনপির মধ্যে কোনো ধরনের আত্মবিশ্বাস দেখি না। আমার মনে হয় যে বিভিন্ন প্রেশার গ্রুপের এই আক্রমণে বিএনপি এখন ছিন্ন ভিন্ন হয়ে অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে। এনসিপি প্রেশার দেয়, জামাত হুমকি দেয়, পাটোয়ারি হুমকি দেয়, রাস্তায় মব ভায়োলেন্স করে, থ্রেট করে, সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ তৈরি হয়, আর বিএনপি হিসাব করতে থাকে যে তো আমার বিরুদ্ধে যাচ্ছে, আমার বিরুদ্ধে এটা ব্যাকলাশ হবে, ওইটা করলে কি হবে, এটা করলে কি হবে, এটা করলে তো আন্দোলন হয়ে যাবে, ওইটা করলে তো গভর্নমেন্ট থাকবে না। তো এগুলি হিসাব নিকাশ করে যখন আপনি সরকার চালাবেন তখন আপনার অবস্থা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। একটা গভর্নমেন্টের কাজ প্রতিদিন এই জনমত দেখা না, একটা গভর্নমেন্টের কাজ দেশ চালানো, ন্যাশনাল ইন্টারেস্ট এই ভেবে কাজ করা। ধরুন আপনার 70% লোক একটা পার্টিকুলার ইস্যুতে তারা সরকারের বিরুদ্ধে, কিন্তু সেইটা বাংলাদেশের দেশের লং টার্ম ইন্টারেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে যারা প্রকৃত লিডার তারা কিন্তু সেই পারদের জনমত আর কি, ওই পারদের মতো উঠানামা করে এইটা তারা দেখবে না। তারা দেখবে যদি লিডার হয়, প্রকৃত লিডার, যে আমার জনগণের জন্য, আমার দেশের জন্য যেটা মঙ্গল আমি সেইটা করব, নট হোয়াট দে আর থিঙ্কিং। কারণ সরকার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, সব ডেটা তাদের কাছে আছে, সব অ্যানালাইসিস তাদের কাছে আছে। জনগণ হুইমজিক্যাল সিদ্ধান্ত নেয়, দোষ হইলে সব আপনার দোষ, ভালো হইলে সব আমার কৃতিত্ব। মানে এই জিনিসটা জনগণ সহজে একটা দলকে কৃতিত্ব দিতে চায় না, কিন্তু সব
মানে এই খারাপের দায়ভার তাদের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। যাই হোক, তবে এই লিডারশিপটা একটা দেশের জন্য খুবই দরকার। পলিটিক্যাল লিডারশিপ, সবচাইতে লাউড গ্রুপ যেদিকে টানবে গভর্নমেন্ট সেদিকে যাবে, এটাকে লিডারশিপ বলে না, এটাকে সার্ভাইভাল পলিটিক্স বলে। এবং আমার যে কনসার্ন সেটা হলো বিএনপি কি দেশ চালাচ্ছে নাকি শুধু সার্ভাইভ করার চেষ্টা করতেছে। আমি কেন মনে করি তারেকের ভারতে যাওয়া উচিত, কারণ বাংলাদেশ গত 2 বছরে যথেষ্ট সাফার করেছে। এটা শুধু পলিটিক্যাল রেটরিক নয়, আপনি ইকোনমির দিকে তাকান, আপনার যেই দেশের গ্রোথ দুর্বল হয়ে গেছে, মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে, দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না, মানুষ চাকরি হারাচ্ছে, ব্যাংক সেক্টর খুবই স্ট্রেসের মধ্যে আছে, খুব দুর্বল অবস্থায়, ঋণ খেলাপি 30% বেড়ে গেছে, দরিদ্র বেড়ে যাচ্ছে। গত 2022 সালে 18% দারিদ্রতা ছিল এবং এই 2025 সালে সেটা 22% হয়ে গেছে। অর্থাৎ যারা 3 বছর আগে মোটামুটি মধ্যবিত্ত ছিল তারা গরিব হয়ে গেছে, প্রতি 100 জনের 4 জন মানুষ। চিন্তা করতে পারেন। এবং বাংলাদেশের যেই ছিল ইনফ্লেশন, যেটা এখন মানে বাংলাদেশের যেই গ্রোথ আছে সেই গ্রোথের চাইতেও বেশি, অর্থাৎ আপনার টাকার দাম কমতেছে, আপনি বেতন পাচ্ছেন যা, সেটা প্রতি মাসেই আপনার দাম কমতেছে। এখন এই পলিটিক্যাল টার্ময়েল যে বাংলাদেশকে এই আষ্টেপৃষ্টে জোরে রয়েছে, এইটা থেকে পরিত্রাণ পেতে হলে দিল্লির সহযোগিতা বাংলাদেশের লাগবে। কারণ ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী, তাদের 4000 কিলোমিটারেরও বেশি বর্ডার রয়েছে, তাদের ট্রেড, ইলেকট্রিসিটি, ট্রানজিট, কানেক্টিভিটি, ওয়াটার, মেডিকেল, তারপরে বর্ডার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, সাপ্লাই চেইন, তারপরে বঙ্গোপসাগর, সব কিছু একটার সাথে আরেকটা লিঙ্কড। তো 2024 সালের আগস্টের পর ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপের টেম্পারেচারটা আমরা দেখেছি ক্রমাগত বেড়েছে। বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট বেড়েছে, ইন্ডিয়া বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এইভাবে কতদিন? আপনি দেখেন, হাসিনা এক্সট্রাডিশন কবে হবে এটার জন্য যদি বাংলাদেশ বসে থাকে, এটা বছরের পর বছর লেগে যেতে পারে। আবার শেখ হাসিনা বলেছে যে আমি চলে যেতে চাই, তিনি যদি চলে আসেন আবার চলেও আসতে পারে। কিন্তু যতটুকু জানি বাংলাদেশ শেখ হাসিনাকে আনতে অত আগ্রহী না, কারণ জানে শেখ হাসিনা আসলে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাবে, তখন সেটা সামাল দেওয়া এই সরকারের, এমনি সরকার দুর্বল, কঠিন হয়ে পড়বে। সো এই সরকার এখন দিশাহারা বেসিক্যালি। কিন্তু আপনার তো খাইতে হবে, ট্রেড ইস্যু সলভ করতে হবে, আপনার ওয়াটার ইস্যু সলভ করতে হবে, ভিসা ইস্যু সলভ করতে হবে, বর্ডার ইস্যু সলভ করতে হবে। এখন বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাসের অনেক অভাব, মানে এই জিনিসগুলি সলভ করতে হলে প্র্যাকটিক্যালি বাংলাদেশের দরকার ভারতের সহযোগিতা। তো আজকে যেই পলিটিক্যাল ট্রাজেক্টরি আমি দেখতেছি বাংলাদেশে, এই বিএনপি সরকার তাদের ফুল টার্ম সার্ভ করতে পারবে কিনা এটা নিয়ে আমার একটা সিরিয়াস ডাউট আছে। আমি নিশ্চিতভাবে বলতেছি না, কিন্তু আমার সন্দেহ আছে। কারণ সরকার শুধু যে অপোজিশনের প্রেশারে আছে সেটা না, তারা সাইমultaneously অনেক ডাইরেকশন থেকে প্রেশার ফেস করতেছে। এনসিপির প্রেশার, জামাত, ধর্মীয় জঙ্গিরা, তারপরে এগুলি তো আছেই, আপনার অর্থনৈতিক প্রেশার, মূল্যস্ফীতি, ব্যাংক ক্রাইসিস, যুব সমাজের কি বলে এটাকে, আনএমপ্লয়মেন্ট, এই তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, এগুলো তো সব কিছু মিলিয়ে এই বিএনপি সরকারের একটা লেজে গোবরে অবস্থা। এই কারণেই ইন্ডিয়া ভিজিটটা আমার কাছে মানে উচিত, যে তারেক রহমান সেখানে যাওয়া উচিত। এটা শুধু একটা ফরেন ট্রিপ না, এইটা তারেক রহমানের লিডারশিপ টেস্ট।
তো তিনি যদি বলেন যে হ্যাঁ হাসিনা ইস্যুতে আমাদের ডিসএগ্রিমেন্ট আছে, কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে আমি দিল্লি যাচ্ছি, এই জিনিসটা তার বলা উচিত। কিন্তু তিনি বলতে পারবেন কি না আই ডোন্ট নো, যে আমি তো বললে এটা এনসিপি রাগ করবে, জামাত রাগ করবে, জঙ্গি জনতা রাগ করবে। তো এইটা তো স্টেটমেন্টশিপ হলো না, এটা হচ্ছে পলিটিক্যাল সার্ভাইভাল। এই পলিটিক্যাল সার্ভাইভাল যখন আপনার বিরোধীরা মনে করবে যে আপনি উন্ডেড, দেন ইউ আর গন। ব্রিক্স একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এইখানে। নরেন্দ্র মোদী যদি তারেক রহমানকে ব্রিক্স সামিটে স্পেশাল গেস্ট হিসাবে আমন্ত্রণ দিয়ে থাকেন, তাহলে সেটা একটা ওপেনিং। বাংলাদেশের উচিত এই ওপেনিংটা ব্যবহার করা। ইন্ডিয়াও রিলেশনশিপটা রিসেট করতে চাইছে এবং এই সিগন্যালটা ইগনোর করার কোনো কারণ আমি দেখি না। তো এই আগস্ট মাসে বাইলেটারাল ভিজিট হোক অথবা না হোক, সেপ্টেম্বরে ব্রিক্সের সামিটে বাংলাদেশের অবশ্যই উচিত অংশ নেওয়া। তাতে করে বহির্বিশ্বে বাংলাদেশের দরজা খুলবে, রাষ্ট্রনেতাদের সাথে কথা বলতে পারবে এবং অনেক কিছু হইতে পারে, পারস্পরিক অনেক কিছু হইতে পারে। আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক স্লোগান দিয়ে মানুষের বাজারের বিল দেওয়া যায় না, আইডিওলজি দিয়ে ব্যাংক আপনি রিক্যাপিটালাইজ করতে পারবেন না, আপনি ওই সস্তা এই হুজুগ তুলে মব করে বিদেশি বিনিয়োগ আপনি আনতে পারবেন না, স্লোগান দিয়ে আপনি জব তৈরি করতে পারবেন না। বাংলাদেশের এখন দরকার এগুলির সব কিছুই, অল অফ দি অ্যাবভ। এগুলি ছাড়া অর্ডিনারি মানুষ সাফার করবে। কিন্তু বিএনপি যদি প্রতিটি মেজর ডিসিশনের আগে এনসিপি, জামাত, জঙ্গিদেরকে তোয়াজ করতে থাকে, তাহলে তারা এই একটা ইফেক্টিভ গভর্নমেন্ট হতে পারবে না। একটা সময় তাদের বলতে হবে আপনাদের কথা শুনলাম, কিন্তু ডিসিশন আমরা নেব, গভর্নমেন্ট নেবে। এই সেন্টেন্সটা বলার ক্ষমতাই হলো গভর্নিং অথরিটি। আমি এখনও বিএনপির মধ্যে সেই কনফিডেন্সটা দেখি না। তবে অপরচুনিটি এখনও আছে তারেক রহমানের সামনে। তিনি ইন্ডিয়া যেতে পারেন, দিল্লিতে দাঁড়িয়ে বাংলাদেশের কনসার্নগুলি বলতে পারেন, হাসিনা ইস্যু তুলতে পারেন, কিন্তু একই সঙ্গে রিলেশনশিপটাকে নর্মালাইজ করতে পারেন। দেশে ফিরে বলতে পারবেন যে আমি সারেন্ডার করতে যাইনি, আমি বাংলাদেশের কথা বলতে গেছি, আমি রিলেশনশিপ রিসেট করতে গেছি, আমি কনফ্রন্টেশন কমাতে গেছি, আমি ট্রেড, ভিসা, ওয়াটার, বর্ডার ইনভেস্টমেন্ট এইসব নিয়ে কথা বলতে গেছি। এইটাই একজন প্রাইম মিনিস্টারের কাজ। শেষ কথা হলো, তারেক রহমান কি প্রাইম মিনিস্টার হিসাবে ডিসিশন নেবেন নাকি প্রেশার গ্রুপের রিয়াকশন দেখে ডিসিশন নেবেন, এটা দেখার বিষয়। গত 2 বছরে যথেষ্ট পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়েছে এবং সেটা আর বাড়তে দেওয়া উচিত না। এখন সময় হলো টেম্পারেচার কমানো। তাই আমি মনে করি তারেক রহমানের ইন্ডিয়া যাওয়া উচিত। এনসিপি কি বলবে, জামাত কি বলবে, এক্সট্রিমিস্টরা কি বলবে, এই ভয়ে বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারিত হতে দেওয়া মোটেও উচিত না। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি নিজের ফরেন পলিসি নিজে নির্ধারণ করতে না পারে, তাহলে সেই গভর্নমেন্টের অথরিটি নিয়েই প্রশ্ন উঠবে। এই কারণেই আমি বিএনপির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি জানি না তারা ফুল টার্ম কমপ্লিট করবে কিনা, কিন্তু বর্তমান ট্রাজেক্টরি যদি না বদলায়, যদি প্রতিটি প্রেশারের সামনে রিট্রিট করে তারা পিছিয়ে যায়, যদি পলিটিক্যাল ব্যাকবোন তারা দেখাতে না পারে, তাহলে আমার মতে এই গভর্নমেন্টের সামনে সময় যত বাড়বে, ক্রাইসিস তত বাড়বে। আর তারেক রহমানের জন্য ইন্ডিয়া ভিজিট হতে পারে সেই ট্রাজেক্টরিটা বদলানোর প্রথম বড় সুযোগ, সেই ন্যারেটিভটা তৈরি করা যে হি ইজ এ লিডার। কথা হলো তিনি কি সেই সুযোগটা নেবেন নাকি আবার প্রেশার গ্রুপের কাছে পিছিয়ে যাবেন। এখন দেখার বিষয় সেটাই, কারণ শেষ পর্যন্ত সরকার আসে, সরকার যায়, নেতা আসে, নেতা যায়, কিন্তু প্রতিবেশী বদলায় না। তো বাংলাদেশ এবং ভারতকে পাশাপাশি থাকতেই হবে। তাই কনফ্রন্টেশনের পলিটিক্স থেকে বেরিয়ে এখন ডিপ্লোমেসি করার সময়। তো দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।